টেকিং করব বা আপনারা যেভাবে কেস টেকিং করবেন, সেইভাবে তো একটা পেশেন্ট দেবে না। তো আমরা পেশেন্টের কথাগুলো মনোযোগ সহকারে শুনব। শোনার পরে আমার আপনার মধ্যে যে কৌশলটা সেটিং করে রাখবো, সেটা কি? না আমরা যেকোনো প্রকারে আমার কলাকৌশলটা থাকবে টোটালিটি অফ সিম্পটম কেন্টের অনুকরণে বা মহাত্মা হ্যানিম্যান স্যারের অনুকরণে। ওনারা আমাদের অর্গানো অফ মেডিসিনের যে সিস্টেম আমার আপনাকে দিয়েছে, আমরা চেষ্টা করব সেই সিস্টেমের আলোকে আমরা একটা কেস টেকিং নেওয়া শুরু করব। তো কেস টেকিংটা আমরা কেমনভাবে সাজাবো? ওখানে আমরা এর আগের ক্লাসে আমাদের আলোচনা করা হয়েছে যে কেস টেকিংটা নেব অনেকগুলো কলা কৌশলের। আজকের আমরা যে কেস টেকিংটা সাজাবো, যে টোটালিটি অফ সিম্পটম, সেই সিম্পটমের আলোকে যে আমি আপনি যখন সাজাবো, কি করব? না আমাদের ফার্স্ট মাথায় রাখতে হবে, আমরা যে কেস টেকিংটা নিতে চলেছি এর মধ্যে যেন রুগীর এবং আমার কেস টেকিং এর মধ্যে এমনভাবে একটা ড্রাগ পিকচার যেন ফুটে ওঠে, যাতে আমি আপনি খুব সহজে একটা মেডিসিন নির্বাচন করতে পারি। তো মেডিসিন নির্বাচন করার জন্য আমার আপনার কোন দিকটা লক্ষ্য রাখতে হবে? আমরা লক্ষ্য রাখবো, কেন সাহেব বলেছেন যে যদি একটা টোটালিটি অফ সিমটম যদি আমরা রূপান্তরিত করতে না পারি, আমরা যদি একটা টোটালিটি অফ সিমটমের পূর্ণাঙ্গ যদি একটা কেস টেকিং যদি না করি, তাহলে কিন্তু আমরা একটা পেশেন্টের সঠিক রিমেডি সিলেকশন থেকে অনেকটা দূরে সরে যাব। তো সেটা আমরা নেব কিভাবে? আমরা নেব, লক্ষ্য রাখবো যে পেশেন্টের আমার কেস টেকিং এর মধ্যে পেশেন্টের যেন মেন্টাল দিকটা যেন ঠিক থাকে, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, আমি কোনটা লক্ষ্য রাখবো? না আমরা টু লক্ষ্য রাখবো ফিজিক্যাল জেনারেল, যে আমরা যে কেস টেকিং থাকবে সেই কেস টেকিং এর মধ্যে ফিজিক্যাল জেনারেল শারীরিক লক্ষণগুলো যেন উল্লেখ থাকে। নাম্বার থ্রি কি উল্লেখ থাকবে? না আমি আপনি লক্ষ্য রাখবো যে পার্টিকুলার সিমটম, পেশেন্ট যে সমস্যার আলোকে নিয়ে এসেছেন সেই পার্টিকুলার সিমটমটাকে ঠিকভাবে গুছানো হয়েছে কিনা। আর একটা কি লক্ষ্য রাখবো? আমরা লক্ষ্য রাখবো স্ট্রেনস, রেয়ার অ্যান্ড পিকিউলিয়ার। কেন? না হোমিওপ্যাথি মেডিসিন নির্বাচন করতে পিকিউলিয়ার সিমটমের গুরুত্ব অনেক 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 বেশি। আর আমি আপনি পেশেন্টের কথাগুলো মনোযোগ সহকারে শুনে তার মধ্যে থেকে আমরা সিলেকশন করব পেশেন্টের পিকিউলিয়ার সিমটমগুলো। এবার আমি বলবো যে মেন্টাল সিমটমটা যে আমরা সংগ্রহ করব, মেন্টাল সিমটমের দিকে আমরা কোনগুলো লক্ষ্য রাখবো? না আমরা লক্ষ্য রাখবো পেশেন্টের মেজাজ কেমন, সে সহজে রেগে যায়, তার বিষণ্ণতা, পেশেন্টের ভয়, পেশেন্টের সন্দেহ, পেশেন্টের হাসি খুশি, এদিকে এই সব দিকগুলো আমরা লক্ষ্য রাখবো। তাহলে আমরা কি শিখছি? আমরা যখন মেন্টাল সিমটমগুলো নিচ্ছি, তখন আমরা মেন্টাল সিমটমগুলোর সাথে সাথে যে মেন্টাল সিমটমের কোন কোন দিকগুলো আমি আপনি লক্ষ্য রাখবো, সেখানে আমরা লক্ষ্য রাখবো, সেখানে নাম্বার ওয়ান, মেজাজ। পেশেন্টের মেজাজটা কেমন, সে রাগী, বিষণ্ণ, ভয়, সন্দেহ, হাসি খুশি, কেমন প্রকৃতি এই পেশেন্টটা, আমরা এদিকে লক্ষ্য রাখবো। মেন্টালে নাম্বার টু আমরা কি লক্ষ্য রাখবো? না মেন্টালে টু আমরা লক্ষ্য রাখবো পেশেন্টের আচরণ বিধি, তার আচার আচরণটা কেমন। পেশেন্ট একা থাকতে চায়, পেশেন্ট কথা বলতে চায় না, অল্প কথা বলে, না পেশেন্ট বেশি কথা বলে, না পেশেন্ট খুব ছটপটে প্রকৃতি। আমরা মেন্টালের দিকগুলো, এই দিকগুলো আমরা একটু ভালো করে লক্ষ্য রাখার চেষ্টা করব। নাম্বার থ্রি, আমরা যখন মেন্টাল সিমটমগুলো নেব, নাম্বার থ্রি আমরা কি মনে রাখবো? না আমরা মনে রাখবো পেশেন্টের আবেগ, পেশেন্টের ভয় কেমন, পেশেন্টের লাজুক প্রকৃতি কিনা, সহজে দুঃখ পায় কিনা, বা অন্য কোনো দুঃখে উনি শেয়ার করে কিনা, এই রকম দিকগুলো আমরা লক্ষ্য রাখবো। তাহলে আমরা এখানে কি শিখলাম? না আমরা পেশেন্টের যখন কেস টেকিং যে শিখেছি, সেই কেস টেকিং এর আলোকে আমরা টোটালিটি অফ সিমটম শিখব। আমরা এখানে মনে করব না এইটাই যে একটা পেশেন্ট যে বৈশিষ্ট্যগুলো দিল সেই বৈশিষ্ট্যের যোগফল কি টোটালিটি অফ সিমটম না।
সেই বৈশিষ্ট্য যোগফল টোটালিটি অফ সিমটম নয়। তাহলে আমরা হোমিওপ্যাথির আলোকে টোটালিটি অফ সিমটম কাকে বলবো? না আমার আপনার কেস টেকিং এর মধ্যে যখন একটা পেশেন্টের মেন্টাল সিমটম লুকিয়ে থাকবে, ফিজিক্যাল সিমটম লুকিয়ে থাকবে, মোডালিটিস লুকিয়ে থাকবে, পার্টিকুলার সিমটম লুকিয়ে থাকবে, আর কি থাকবে? স্টেন্স রেয়ার অ্যান্ড পিকুলিয়ার লক্ষণটা যখন লুকিয়ে থাকবে, এই সবগুলোকে মিলিয়ে আমরা টোটালিটি অফ সিমটম সংগ্রহ করব। তাহলে আমরা এখন আলোচনা করলাম কি মেন্টাল সিমটমের দিকে আমরা কি কি লক্ষ্য রাখবো। নেক্সট নাম্বার 2 আমরা আলোচনা করব ফিজিক্যাল জেনারেল, শারীরিক সাধারণ লক্ষণ। তো আমি আপনি পেশেন্টের যখন শারীরিক সাধারণ লক্ষণগুলোর খোঁজ নেব, কেন? দেখবেন শারীরিক লক্ষণগুলো ফিজিক্যাল জেনারেলগুলো একটা পেশেন্টের সমস্ত কিছুকে বোঝায়। যেমন আমি একটু উদাহরণ দিলে আপনারা আরো পরিষ্কার হয়ে যাবে যে পার্টিকুলার সিমটম আমার হাঁটুয় ব্যথা। তা একটা একটা পেশেন্ট এসে বলল, ডাক্তারবাবু আমার হাঁটুটা খুব ব্যথা। আর আরেকটা পেশেন্ট এসে বলছে, ডাক্তারবাবু আমার খাওয়ার একদম রুচি নেই। তাহলে দেখুন, আমার যে খাওয়ার রুচি নেই, আমার ক্ষুধা নেই বা আমার তৃষ্ণা নেই, এই তৃষ্ণাটা শরীরে কোনো একটা অংশ নয় বা অঙ্গের অংশ নয়। এটা কি বোঝাচ্ছে? তৃষ্ণাটা কি একটা পেশেন্টের সমগ্র শরীরটাকে বোঝায়। কিন্তু একটা পেশেন্ট এসে যদি বলে, ডাক্তারবাবু আমার হাঁটুতে ব্যথা, তখন দেখবেন একটা শরীরে একটা পার্ট, লেগটা একটা পার্ট, সেই পার্টের একটা অঙ্গের অংশ বিশেষে তার সমস্যা। কিন্তু জেনারেল লক্ষণটাকে আমরা কি বুঝি? না জেনারেল লক্ষণ দিয়ে একটা পেশেন্টের সমস্ত শরীরগুলোকে বোঝায়। সেই কারণে আমরা ফিজিক্যাল লক্ষণগুলো আমরা যখন সংগ্রহ করব, আমরা একটু গুরুত্ব দেব। আর পার্টিকুলার সিমটম থেকে আমরা জেনারেল সিমটমকে গুরুত্ব বেশি দেব। কেন বেশি দেব? না পার্টিকুলার সিমটমটা একটা পেশেন্টের শুধু একটা নির্দিষ্ট একটা অঙ্গের সমস্যা বোঝায়, কিন্তু ফিজিক্যাল জেনারেল শারীরিক সাধারণ লক্ষণটা বোঝায় কি একটা পেশেন্টের সমগ্র অংশকে বোঝায়। যেমন কোন পেশেন্ট আমাকে বলল, ডাক্তারবাবু আমার ক্ষুধা নেই, ডাক্তারবাবু আমার জল পিপাসা প্রচুর, ডাক্তারবাবু আমি রাতে ঘুমাই না, ডাক্তারবাবু আমার শরীরে প্রচুর ঘাম। এই যে কথাগুলো আমরা শিখলাম, এগুলো কি না একটা পেশেন্টের একটা নির্দিষ্ট সমস্যার কথা বলছে না, সেই পেশেন্টের সার্বিক সমস্যার কথাগুলো বলছে। আর আমাদের হোমিওপ্যাথিতে এই সার্বিক সমস্যা দেখে আমরা মেডিসিন সিলেকশন করব। যেহেতু আমরা হোমিওপ্যাথিতে রোগের চিকিৎসা করি না, আমরা চিকিৎসা করি কার? না রোগীর। নেক্সট নাম্বার 3 আমরা এবারে শিখব মোডালিটিস। এই যে মোডালিটিস হ্রাস বৃদ্ধিটা হোমিওপ্যাথি থেকে একটা দারুণ আমাদের ওষুধ সিলেকশন করতে সাহায্য করে। দেখবেন কোনো একটা পেশেন্ট আমার আপনার কাছে কথা এসে বলল যে ডাক্তারবাবু আমার হাঁটুতে ব্যথা। তো আমি যদি জিজ্ঞাসা করি যে আপনার হাঁটুর ব্যথাটা কখন বাড়ে, তা ডাক্তারবাবু আমি যদি চুপচাপ বিছানায় শুয়ে থাকি না, তখন আমার হাঁটুতে ব্যথাটা বাড়ে। তো আপনি যখন ব্যথাটা বাড়েন আপনি তখন কি করেন? না বলছে পেশেন্ট, না যদি আমি একটু টুকটুক করে হাঁটা 1-2 পা করে যদি চলাচল করি, তখন আমার একটু হাঁটুর ব্যথা একটু কমে যায়। আর কি করলে কমে? না বলছেন যে আমার একটু গরম ছ্যাঁক দিলে না ওখানে কমে। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? আমরা এখানে পাচ্ছি যে পেশেন্টের মোডালিটিসটা কখন বাড়ছে, কি কারণে বাড়ছে, আর কখন কমছে, কি কারণে কমছে, আমরা এটা সংগ্রহ করলাম। আর এই মোডালিটিসের উপরে নির্ভর করবে আমাদের কেস টেকিং এর এবং মেডিসিন নির্বাচন করতে বিশাল গুরুত্ব দেবে। আর একটা কি শিখবো? না পার্টিকুলার সিমটম। আমরা এই পার্টিকুলার সিমটমের পেশেন্ট যখন জানবো, যে আমি জিজ্ঞাসা করবো, মা আপনার কোথায় সমস্যা? না পেশেন্ট বলছে আমার ডান হাঁটুতে। এই যে ডান হাঁটুতে ব্যথা, তখন আমরা নেক্সট জিজ্ঞাসা করে নেব যে আপনার সমস্যা কতদিন যাবত, আপনার ব্যথার চরিত্রটা কেমন, সেন্সেশনটা কেমন, এইসব দিকগুলো আমরা গুরুত্ব দেব। তাহলে আমরা এখানে কি শিখলাম? না আমরা যখন কেস টেকিং একটা করছি,
সেই কেস টেকিংটা যখন আপনার টোটালিটি অফ সিমটম তৈরি করব, কোন কোন আলোকে? না, আমার কেস টেকিং এর মধ্যে থাকবে মেন্টাল সিমটম থাকবে, ফিজিক্যাল জেনারেল থাকবে, মোডালিটিস থাকবে, পার্টিকুলার সিমটম থাকবে, আর রেজিস্টার অ্যান্ড পিকুলিয়ার এই লক্ষণগুলো আপনার কাছে থাকবে। এবার আমার একজনকে ফোন করেছিলেন যে স্যার, আমি তো পিকিউলিয়ার সিমটমটা কি বা পিকিউলিয়ার সিমটমটা আমি ধরতে পারি না, আর কি করে বুঝবো যে একটা পেশেন্ট এই পিকিউলিয়ার সিমটমটা বলছে? দেখবেন, আমরা যখন প্র্যাকটিস অফ মেডিসিন পড়েছি তখন কি পড়েছি না, ওখানে আমাদের পড়ানো হয়েছে যে একটা রোগ, এই রোগটা এইভাবে তৈরি হয়, এই রোগের এই এই বৈশিষ্ট্যগুলো থাকে, এই রোগের এই এই প্যাথোলজিগুলো টেস্টগুলো করতে হয়, এইগুলো করলে আমরা শিওর বুঝতে পেরে যাব যে এই পেশেন্টটা এই ডিজিজ নিয়ে আক্রান্ত। কিন্তু হোমিওপ্যাথিতে সেই তার মধ্য থেকে ওটা একটা সাধারণ লক্ষণ থাকবে, কিন্তু আমরা তার মধ্য থেকে কি পাবো? বেশ কিছু গুরুত্বপূর্ণ কৌশল আমরা সেখানে জানবো। সেখানে কি আমরা শিখবো না, এসআরপি, স্ট্রেনস, রেয়ার অ্যান্ড পিকুলিয়ারটা কি না, এসআরপি মানে হলো এগুলো এমন একটা লক্ষণ, এখানে একটা পেশেন্টের অস্বাভাবিক, বিরল এবং ব্যতিক্রম ধর্মী অবস্থাকে বোঝায়, আর যেগুলোকে সচরাচর কোনো প্যাথোলজি লক্ষণ ছাড়া আমাদের কাছে ধরা দেয়। আর এই লক্ষণগুলো আমাদের হোমিওপ্যাথি রিমেডি সিলেকশন করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্টেন্সটা আমরা কিভাবে বুঝবো? যেমন দেখবেন, অদ্ভুত, স্বাভাবিক নয়। সচরাচর আমরা যে একটা যখন প্র্যাকটিস অফ মেডিসিন পড়েছি, একটা রোগ চিত্র যখন পড়েছি, দেখবেন সেই রোগ চিত্রের সঙ্গে এই অদ্ভুতটা মিল হবে না, তার থেকে দেখবেন একটু আলাদা। আর রেয়ারটা কি? বিরল। দেখবেন এমন কিছু বৈশিষ্ট্য আমরা পাবো সেই রোগীর মধ্যে, সেই ডিজিজ যতগুলো রোগী সাফার করছে তাদের মধ্যে খুব কম রোগীর মধ্যে আমরা বেশ কিছু রেয়ার সিমটম গুলো আমরা দেখতে পাবো। আর পিকুলিয়ার কি? অস্বাভাবিক বা বিস্ময়কর, যাকে ব্যাখ্যা করা যায় না, ব্যাখ্যা ছাড়াও এগুলো আমাদের হোমিওপ্যাথি রিমেডিতে সিলেকশন করতে সাহায্য করে। যেমন বলছি, যেমন একটা ল্যাকেসিস, আমরা কি দেখেছি যে আমরা ল্যাকেসিসের পেশেন্ট দেখবেন গলায় থেকে কোনো কিছু রাখতে সে স্বস্তি বোধ করে না, সে সহ্য করতে পারে না। মেবি আমরা ল্যাকেসিসের পেশেন্ট কিরকম দেখতে পারি যে আমাদের যে শার্ট গায়ে দেওয়া হয় না, শার্টের উপরের দিকে যে বোতামটা থাকে, সেই বোতামটা যদি লক করে দেওয়া হয়, তো ল্যাকেসিসের পেশেন্টগুলো কি করবে? সে খুব ছটপট করে সাথে সাথে সেই বোতামটা খুলে দেবে। তাহলে কি একটা শার্ট কি কোনো ভারী না, কোনো ভারী নয়, হালকা, তবুও কিন্তু আমরা ল্যাকেসিসের পেশেন্টগুলো কিরকম দেখব না, সেই সামান্য কিছুতে কিন্তু সে সহ্য করতে পারবে না। আর আমরা আগে কি শিখেছি, কিন্তু আমরা যখন ডিজিজ নিয়ে চিন্তা ভাবনা করব, তখন এই ডিজিজের পিছনে এই ধরনের সমস্যাগুলো আমাদের কাছে থাকে না, কিন্তু ল্যাকেসিসের পেশেন্ট এই সমস্যাগুলো আমরা দেখতে পারি। তারপর আমরা শিখব কি? আমরা শিখব তারপরে যে আমরা যে সিমটম গুলো নিচ্ছি,
স্যার আমার কথা শুনতে পাচ্ছেন? এখন শোনা যাচ্ছে? হ্যালো। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এখানে কি শিখলাম? না, আমরা এখানে শিখছি যে পিকুলিয়ার লক্ষণগুলো কিভাবে নেব, মেন্টাল লক্ষণগুলো কিভাবে নেব। তো আরো আমরা আজকের আলোচনা করব। এর আগের দিন আমি আলোচনা করেছিলাম যে একটা পেশেন্ট আমার আপনার মতন যেমনভাবে আমাদের কাছে আসবে বা সে কথা বলবে, আমি আপনি যেমনভাবে কেস টেকিং করতে চাচ্ছি, পেশেন্ট কিন্তু সেইভাবে আমার আপনার কাছে কেস টেকিংয়ের দেবে না। স্যার একটু 2 মিনিট স্যার, আজানটা হয়ে যাক স্যার। তো আমরা আগের দিন ক্লাসে কি আলোচনা করেছিলাম? আমরা আগের দিন ক্লাসে আলোচনা করেছিলাম কমপ্লিট সিমটম। একটা পূর্ণাঙ্গ সিমটম কিভাবে আমরা সংগ্রহ করবে। অনেক সময় দেখা যাবে, দেখবেন আমি আপনি যখন প্র্যাকটিস করব, পেশেন্ট দেখবেন তার সমস্যাটা একটু হালকা করে টাচ করে অন্য গল্প জুড়ে দিল। তো আমি আপনি সেখানে আমরা কি শিখেছিলাম? আমরা শিখেছিলাম সেই সময় কিছুটা জায়গা একটু ছেড়ে দিয়ে বাকি সমস্যাগুলো আমি আপনি লিখতে থাকব। তো যখন আমরা জিজ্ঞাসা করব যে মা, আপনার কোনো আর বলার আছে, আর কোনো সমস্যা আছে, বলুন আর কি সমস্যা আছে, যে বাবা আর কি আপনার সমস্যা আছে, পেশেন্ট দেখবেন বলবে যে না ডাক্তারবাবু, আমার আর কোনো সমস্যা নেই। আমরা আরেকবার ফের পুনরায় জিজ্ঞাসা করতে পারি, আপনি একটু চেষ্টা করে মনে করে দেখুন আর কি কি সমস্যা আছে। যখন পেশেন্ট বলবে না আমার আর ডাক্তারবাবুর সমস্যা নেই, আমার যা কিছু ছিল আমি সবগুলো আপনাকে বলে দিয়েছি, তো আমি তখন আমি আপনি আমরা যে কেসটিকে নিয়েছি ওটাকে আরেকবার রিভিউ করব, খুঁটে খুঁটে দেখবো যে আমি কিছু কিছু জায়গা ছেড়ে এসেছি না, ওই ছাড়া জায়গাগুলোকে, সিমটমগুলোকে পুরো কমপ্লিট সিমটমে রূপান্তরিত করব। তো আমি আপনি কি শিখেছি এটা কিন্তু আপনাদের বলতে হবে, যে একটা কমপ্লিট সিমটম সংগ্রহ করতে গেলে আমি আপনি শিখেছি 4টে বৈশিষ্ট্য। কেন স্যার বলেছেন যে আমরা কমপ্লিট সিমটম তাকে বলবো যে সিমটমের মধ্যে 4টে বৈশিষ্ট্য থাকবে। সেই 4টে বৈশিষ্ট্য কি কি? আমরা নাম্বার 1-এ শিখেছিলাম লোকেশন, যে আপনার ব্যথাটা কোথায়, বাম দিকে, ডান দিকে, কোথায়, একজ্যাক্ট লোকেশনটা কোথায়, নাম্বার 1-এ শিখেছিলাম। নাম্বার 2-এ শিখেছিলাম সেন্সেশন, আপনার যে সমস্যাটা, ওই সমস্যাটার ধরনটা কেমন, ওই সমস্যার চরিত্রটা কেমন। আর নাম্বার 3 আমরা শিখেছিলাম কি, না আপনার এই সমস্যাটা কখন বাড়ে,
কখন কমে বা কিভাবে বাড়ে, কিভাবে কমে। আর নাম্বার 4 আমরা শিখেছিলাম কি কনকমিটেন্টস, আপনার এই সমস্যার সাথে আদার্স অন্য কিছু সমস্যা আছে কিনা, আমরা এটা শিখেছিলাম। তাহলে প্লিজ যে কেউ একজন বলবেন কমপ্লিট সিমটম হতে গেলে আমরা কটা বৈশিষ্ট্য তার মধ্যে পাবো, নাম্বারটা বলবেন প্লিজ। 4টা বৈশিষ্ট্য থাকবে। থ্যাংক ইউ ম্যাম। যে কেউ একজন বলবেন আমরা 1 নম্বরে কি নেব? লোকেশন। স্যার 3টে হইলেও তো হয় স্যার। 3টে 3টে হবে, কিন্তু আমরা যখন ম্যাম শিখছি, যে যখন পুরোটা আমার শেখার মধ্যে আছে, আমার কৌশলটা আছে, আমি কেন নেব না 3টে? আমি সে আগের দিন কথা বলতে গিয়ে এরকম শিখেছিলাম, কথায় বলছি আমি আপনি বিয়ে বাড়ি গেছে, বিয়ে বাড়ি আমার খাওয়ার অপশন আছে, ডাল আছে, মাছ আছে, মাংস আছে, শেষে তারপরে চাটনি আছে, তারপরে শেষে মিষ্টি আছে, আমার এতগুলো খাওয়ার অপশন। আমি শুধু ডাল দিয়ে খেয়ে উঠে চলে যাব কেন ম্যাম? আমার না, এতগুলো খাওয়ার অপশন রয়েছে, তো আমি তো সেটা চেষ্টা কথা করব না। সবগুলো খাওয়ার। ঠিক আছে স্যার, আমি বলি 1 মিনিট। যে অপশন 5টা আছে, ঠিক আছে। এখন আমি যদি 5টা তার সিমটম মেলে আমাদের, তাহলে আমরা একটা মেডিসিন করতে পারি। আর যদি আমার 10টা সিমটম আমার যদি অ্যাডজাস্ট হয়, তাহলে আমি আবার সেটাও করতে পারি। ম্যাম এই স্যার। আমি আপনাকে 10টা সিমটমের কথা বলিনি, আমি একটা সিমটমের পূর্ণাঙ্গ সিমটম কাকে বলবো। আজকের আমাদের আলোচনার বিষয় পূর্ণাঙ্গ সিমটম, পূর্ণাঙ্গ কেস টেকিং নয়। আমি পূর্ণাঙ্গ কেস টেকিং নিয়ে আলোচনা করছি না, আমি আলোচনা করছি পূর্ণাঙ্গ সিমটম। একটা সিমটম, একটা সিমটম কখন আমি পূর্ণাঙ্গ সিমটম বলবো? আমি পূর্ণাঙ্গ কেস টেকিং এর কথা বলিনি ম্যাম। পূর্ণাঙ্গ কেস টেকিং হলো সমস্ত সিমটমের সমন্বয়ে যে টোটালিটি অফ সিমটম হবে, সেটাই হলো পূর্ণাঙ্গ কেস টেকিং। এবারে পূর্ণাঙ্গ কেস টেকিং অনেক সময় কাজ নাও হতে পারে। কেন? একটা সিমটমের আলোকে পেশেন্টের সেটাই সমস্যা, সেটাই মেন সমস্যা। আমরা অনেক সময় রেপার্টরিতে এরকম দেখতে পাবো, একটা সিমটমের এগেনস্টে অনলি একটাই মেডিসিন, আর সেই মেডিসিনের এগেনস্টে দেখা যাচ্ছে পেশেন্টের যা কিছু সমস্যা সবগুলো মিলে যাচ্ছে। তাহলে আমরা সেই একটা সিমটমের আলোকে ভিত্তি করে আমরা সেই পেশেন্টকে সেই মেডিসিন দিতে পারি। সেখানে আমার হাজার গন্ডা সিমটম নিতে হবে এমন কোনো কথা নেই। আশা করি ম্যাম উত্তরটা পেয়েছেন। ম্যাম বুঝতে অসুবিধা হচ্ছে ম্যাম? জি না স্যার, থ্যাংক ইউ স্যার, সুন্দর হয়েছে স্যার। থ্যাংক ইউ। তাহলে আমরা এখানে কিছু আমরা শিখছি অনলি সিমটম। একটা সিমটমকে কখন আমরা পূর্ণাঙ্গ সিমটম বলবো না, যে সিমটমের মধ্যে লোকেশন থাকবে। যেমন আমি উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। কোনো পেশেন্ট এসে বলল, ডাক্তারবাবু আমার বাম পেটে ব্যথা, বা শুধু বললো একটা পেশেন্ট যে ডাক্তারবাবু আমার খুব পেট ব্যথা। তাহলে আমি আপনি কি ধরবো? পেট ব্যথা মানে কি পেট ব্যথা, কোথায় পেট ব্যথা, কোন দিকটা, উপরে না নিচে, এরকম জানতে চাইবো না? শুধু পেশেন্ট যদি বলে যে ডাক্তারবাবু আমার পেট ব্যথা, বা ডাক্তারবাবু আমার হাঁটু ব্যথা, তা হাঁটুর ব্যথা আমরা কোন হাঁটুই জিজ্ঞাসা করতে পারি না যে আপনার কোন হাঁটুতে ব্যথা, বাম হাঁটু না ডান হাঁটু? শুধু যদি একটা পেশেন্ট হাঁটু ব্যথা বলে চলে যদি যায়, তাহলে দেখুন সেই সিমটমটা আমরা কিন্তু পূর্ণাঙ্গ সিমটম পেলাম না, তাই না ম্যাম? একটা পেশেন্ট এসে বললো ডাক্তারবাবু আমার হাঁটুই ব্যথা বলে চলে গেল, তো আমরা হাঁটুই ব্যথার আলোকে কি মেডিসিন দেব? সেখানে আমরা জিজ্ঞাসা করতে পারি যে আপনার হাঁটুই ব্যথা বললেন না, তো আপনার কোন হাঁটুইটা? তো পেশেন্ট তখন বললো আমার ডান পায়ে অথবা বাম পায়ে যে কোনো একটা পায়ের কথা বললো, অথবা বললো যে আমার দুটোই পায়ে ব্যথা, অথবা বললো যে প্রথমে আমার ডান দিকে শুরু হয়েছিল, এখন দুই দিকে সব হচ্ছে। বা আমার প্রথমে বাম দিকে শুরু হয়েছিল, এখন দুটো হাঁটুই সব ব্যথা হচ্ছে। বা অথবা বললো যে আমার বাম দিকে শুরু হয়েছিল, আজও পর্যন্ত বাম দিকে আছে। বা অথবা আমার ডান দিকে শুরু হয়েছিল, আজও পর্যন্ত ডান দিকে আছে।
তাহলে আমরা এখানে কি পেলাম, লোকেশনটা পেয়ে গেলাম, আমার হাঁটুতে ডান দিকে ব্যথা। তো আমরা তখন সে জিজ্ঞাসা করতে পারি, শুধু যদি বলে যে আমার ডান দিকে ব্যথা, আমরা কি কথাটা পূর্ণাঙ্গ পেলাম না। আমরা তখন জিজ্ঞাসা করব যে আপনার যে ডান দিকের হাঁটুতে ব্যথা, কেমন ধরনের ব্যথা, ব্যথার চরিত্রটা কেমন, ছুঁচ ফোটানো, হুল ফোটানো, খিচে ধরা, দপদপ করা, হাতুড়ি মারার মতন ব্যথা, এরকম বেশ কিছু চরিত্র আমরা তার মধ্যে ঢুকে দিতে পারি, দিয়ে পেশেন্টের জিজ্ঞাসা করতে পারি যে মা বা বাবা আপনার হাঁটুটা কেমন ধরনের ব্যথা করে। দেখুন আমরা এখানে প্রথমে পেলাম কি, একটা পেশেন্ট বলল আমার হাঁটুতে ব্যথা, তাহলে সেখান থেকে আমরা এখন পেয়ে গেলাম তার ডান হাঁটুতে ব্যথা। তারপর আমরা পেয়ে যাচ্ছি আপনার ব্যথাটা কেমন, সে তখন বলছে দপদপ করার মতন ব্যথা। তাহলে দেখুন আমরা আরেকটা ভালো জিনিস পেয়ে গেলাম না, ডান হাঁটুই পেয়ে গেলাম এবং দপদপ করার মতন ব্যথা পেয়ে গেলাম। তো আপনার এই ব্যথাটা কি করলে ভালো লাগে, তখন পেশেন্ট বলছে 1 পা 2 পা করে হাঁটলে তখন ভালো লাগে, আর আমি যদি চুপচাপ বসে থাকি তখন আমার ব্যথাটা বাড়ে। আর কি করলে ভালো লাগে, পেশেন্ট তখন বলছে আমি যদি কোনো গরম ছ্যাঁক দিই তখন কিন্তু আমার একটু ভালো লাগে। তাহলে দেখুন আমরা কি একটা মেডিসিনের কাছাকাছি চলে যাচ্ছি না। এবং পেশেন্ট কি বললো যে জানেন ডাক্তারবাবু, যখন আমার হাঁটুর ব্যথাটা বাড়ে না তখন আমার বমি বমি ভাব হয়। এই দেখুন একটা কনকমিটেড সিমটম পেয়ে গেলাম। ওর কিন্তু বমি বমি ভাব সবসময় হয় না, যখনই হাঁটুর ব্যথাটা বাড়ে তখন পেশেন্টের বমি বমি ভাব হয়। তাহলে দেখুন এই একটা কথাটা আমরা পেলুন, দেখুন একটা সিমটমের পূর্ণাঙ্গ চিত্র পেলাম না, নাকি একটা সিমটম অগোছালো ভাবে চলে গেল। প্লিজ বুঝতে পারছেন? স্যার পূর্ণাঙ্গই, হ্যাঁ জি স্যার বুঝতে পারছি স্যার। থ্যাংক ইউ ম্যাম। তাহলে আমরা শিখলাম কি না, একটা পূর্ণাঙ্গ সিমটম নেব, পূর্ণাঙ্গ সিমটম কলা কৌশলটা আমরা কিভাবে দেখব না, যখন ক্যান্সার বলছেন যে এই রকম ধরনের 4টে বৈশিষ্ট্য যখন তার মধ্যে থাকবে আমরা এগুলোকে গুরুত্ব অনেক বেশি দেব। আর তখন আমরা কোনো আনকমপ্লিট সিমটম থাকলে বা আনকমপ্লিট সিমটম পেশেন্ট বলে চলে গেলে আমরা নেক্সট ফিরে এসে সেই আনকমপ্লিট সিমটমকে কমপ্লিট সিমটমে রূপান্তরিত দেব। এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা হয়েছে? জি না স্যার, খুব হ্যালো, সুন্দর, খুব ভালো বোঝা গেছে না স্যার, থ্যাংক ইউ। খুব সুন্দর হয়েছে। আপনাদের একটা সংবাদ দিই, আজকের আমাদের ক্লাসে ছিল আমার কলেজের টিচার ছিল, উনি আবার বেরিয়ে গেলেন আমাকে ফোন করে যে আমি একটু ব্যস্ত আছি, বেরিয়ে চলে গেলেন। আমি যে কলেজে থেকে পড়াশোনা করেছি ওই কলেজের স্যার এসছিলেন, তো আমি লিঙ্কটা স্যারকে দিয়েছিলাম। স্যার বললো এখন কি করছো, আমি বললাম স্যার আমি একটু আমার কিছু বন্ধুদের সাথে আমরা একটু গ্রুপ স্টাডি করি, এক জায়গায় বসে একটু পড়াশোনা করি। তো স্যার বললেন তাহলে লিঙ্কটা আমাকে পাঠিয়ে দাও। তো আমি পাঠিয়ে দিলাম। স্যার কিছুক্ষণ ছিলেন, থাকার পর আমাকে বলে গেলেন যে আমি একটু ব্যস্ত আছি। তো স্যার আবার পুনরায় ঢুকেছে কি জানি না। স্যার আছেন কি? স্যার কি আছেন? না, সম্ভবত স্যার বেরিয়ে গেছে, আমার বলে চলে গেছে যে আমি একটু ব্যস্ত আছি, আমি বেরিয়ে যাচ্ছি। তো স্যার এখন যত সম্ভব নেই। তো আমরা তাহলে এই পর্যন্ত শিখলাম। এই পর্যন্ত কি কারোর বুঝতে অসুবিধা আছে? প্লিজ বলবেন। না স্যার, অসুবিধা নেই স্যার, আপনি বলেন। থ্যাংক ইউ ম্যাম। এবার আমরা শিখব আমরা রোগীকে কেমন ভাবে পর্যবেক্ষণ করব এবং জিজ্ঞাসাবাদ করব। আমরা রোগীকে যে দেখবো না, পর্যবেক্ষণ করব, এই পর্যবেক্ষণের কৌশলটা কিন্তু আমার আপনার জানতে হবে। কি কৌশল আমি আপনাকে দেখব, পেশেন্টকে জিজ্ঞাসা করব, এই জিজ্ঞাসা করব কোন কৌশলে, কোন অ্যাঙ্গেল থেকে, কিভাবে আমি আপনাকে পেশেন্টকে জিজ্ঞাসা করব। সেখানে আমরা কি কি শিখবো না, একজন হোমিওপ্যাথি চিকিৎসক কিভাবে একটা রোগীকে জিজ্ঞাসাবাদ ও পর্যবেক্ষণ করবেন।
আর কি শিখবো? আমরা শিখবো রোগীর কাছ থেকে মূল সমস্যা, তার সমস্যার গভীরতা এবং প্রাসঙ্গিক লক্ষণগুলো কিভাবে বের করব, আমরা সেটা শিখব। আর কি শিখব? একটা রোগী এবং একটা পেশেন্টের মধ্যে তাদের সম্পর্কটা কেমন হবে। আমি একটা ডাক্তার বলে, অনেক কিছু জানি বলে বা শিক্ষিত বলে পেশেন্টকে গুরুত্ব দেব না, পেশেন্টকে অবহেলা করব, এমনটা যেন না হয়। এগুলো আমার আপনার কিন্তু খুব গুরুত্বভাবে লক্ষ্য রাখতে হবে। কেন? এখনকার যুগের পেশেন্টগুলো প্রচুর সেনসিটিভ পেশেন্ট। আমার আপনার সতর্ক থাকতে হবে। দেখবেন আমি আপনি যখন ব্যস্ত চিকিৎসক হব না, তখন আমার আপনার মাথায় থাকবে একটা, বাবা এতগুলো পেশেন্ট আছে, এই এতগুলো পেশেন্ট কিন্তু ছাড়তে হবে। অতএব এই একটা পেশেন্টের সঙ্গে ফালতু কথা এত নিয়ে বকবক করলে চলবে না। অতএব আপনার কি কি সমস্যা আছে বলুন, সেই সমস্যাগুলো শুনে কেস টেকিং করে চলে যাব। আমরা এমনটা যেন না হই। এমনটা যদি হয়ে যায় না, তখন পেশেন্ট ভাববে, মনে মনে কষ্ট পাবে। আর একটা কথা ভাববেন, আমরা তো অ্যালোপ্যাথ ডাক্তার নয় যে পেশেন্টের বলার আগে প্রেসক্রিপশন রেডি হয়ে যাবে। আমরা হোমিওপ্যাথ ডাক্তার। আমাদের মাথায় রাখতে হবে যে হোমিওপ্যাথ ডাক্তারগুলোর সাথে পেশেন্ট মনে করে ইনি যেন আমার একটা বাড়ির আত্মীয়। দেখবেন আপনার মনের সব, একটা পেশেন্টের মনের গল্প দেখবেন আপনার কাছে বলে দেয়, আর আপনিও তার মনের গল্প শোনেন। কেন না? আমরা হোমিওপ্যাথ ওর মাইন্ডের উপরে বেশি কাজ করব। আর আমাদের মেডিসিনগুলো পেশেন্টের মাইন্ড, তুষ্টুমি সবসময় তোমার, হ্যাঁ ঠিক আছে যাও। তো আমরা হোমিওপ্যাথ পেশেন্টের মাইন্ডের সঙ্গে কথা বলি। দেখুন না, আমরা পেশেন্টের গল্প করতে করতে পেশেন্টের বাড়ির খবরও নিয়ে ফেলি। আপনার বাড়িতে প্রচুর গালাগালি হয়, প্রচুর ঝগড়া হয়, আপনি কি প্রচুর টেনশনের মধ্যে থাকেন, আপনার স্বামীর নিয়ে কি আপনি খুব দুশ্চিন্তা করেন, এরকম নানান সতেরো কথা বলি। আরও আমরা খোঁজ খবর নিয়ে থাকি। কেমন ভাবে? দেখবেন মেয়েলি অনেক খবর পর্যন্ত আমরা নিয়ে ফেলি। কেন? আমরা কেস টেকিং শিখেছি যে যৌন জীবন বলে আমাদের একটা পয়েন্ট আছে না, সেখানে পুরুষের যৌন জীবন, মহিলাদের যৌন জীবন, এরকম খোঁজ খবর নেওয়া। তো আমরা সেইগুলো যখন নিই, তাহলে ভাবুন আমরা কোথায় বসে আছি, একটা মানুষের মনের গভীরে বসে আছি। তবে তো তার সেই মনের গভীরে সেই সমস্যাটা আপনার কাছে খুলে বলবে। আর আপনি যদি তার শুভাকাঙ্ক্ষী যদি না হন, দেখবেন সে বলতে আপনার কাছে স্বস্তি পাবে না। তাহলে আপনি ভাববো আমরা কিন্তু হোমিওপ্যাথ, আর আমরা হোমিওপ্যাথ চিকিৎসা দিচ্ছি। আমার আপনার মন, মানসিকতা, দৃষ্টিভঙ্গি, চাওয়ার কথা, তার ধরন আমার আপনার কিন্তু অনেক 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 সংযত রাখতে হবে। আর আমরা পেশেন্টের সঙ্গে এমনভাবে মিশবো, পেশেন্ট যেন মনে করে, বাবা গো তুমি আমার ওষুধ দাওনি, কিন্তু তোমার কাছে এসে যে আমার মনের কথাটা বলতে পেরেছি না, আমার মনে হচ্ছে অনেক অনেক যেন রোগ, অর্ধেক রোগ যেন আমার সেরে গেছে। আর অ্যালোপ্যাথি ডাক্তাররা কি করে? ডাক্তার দেখানোর পরে আপনার চেম্বার থেকে বের হবে আর গাল দিতে দিতে বের হবে যে শালা এমন ওষুধ লিখলো, ৩,০০০ টাকার ওষুধ লিখেছে, ৫,০০০ টাকার ওষুধ লিখেছে, এই ১৫ দিনে ৫,০০০ টাকা ওষুধ, এত টাকা কোথায় পাবো? আবার রিপোর্ট দিয়েছে ৮,০০০ টাকা রিপোর্ট। আর আমরা সেখানে হোমিওপ্যাথ অনেক বিনয়ী। তাহলে আমরা এখানে কি করব না, একজন ভালো হোমিওপ্যাথের কর্তব্য কি? নাম্বার 1 আমরা শিখব কি, একজন ভালো হোমিওপ্যাথিক ডাক্তারের কর্তব্য কি। তাহলে আমরা কি কি জিনিসগুলো মনে রাখবো? আমরা মনে রাখবো নাম্বার 1 মনে রাখবো কি, একজন ভালো হোমিওপ্যাথ কেবল রোগ জানে না, রোগের নামে আমরা কোনো মেডিসিন দেব না, আমরা শুধু রোগীকে চিনব। তাহলে আমরা নাম্বার 1 কি মনে রাখছি, একজন ভালো হোমিওপ্যাথ কেবল রোগের নামে কোনো মেডিসিন দেব না, আমরা বিবেচনা করব একটা রোগীকে। আমাদের নাম্বার 2 কি মনে রাখতে হবে?
নাম্বার 2 মনে রাখবো, শুধু রিপোর্ট, বিভিন্ন প্যাথোলজির রিপোর্ট বা উপসর্গের সীমাবদ্ধ নন। আমরা কোনো প্যাথোলজি রিপোর্ট বা কোনো উপসর্গে আমরা সীমাবদ্ধ নয়। আমরা কি খুঁজবো না, আমরা সেই সময় সীমাবদ্ধ না থেকে রোগীর গভীরে তার অভ্যন্তরীণের সমস্ত খোঁজ খবর আমি আপনি নেব। আমরা শুধু রিপোর্ট এবং উপসর্গের উপরে ভিত্তি করে চিকিৎসা দেব না। আমরা আর কি লক্ষ্য রাখবো না, রোগী কি অনুভব করে, রোগী কিভাবে প্রতিক্রিয়া জানায়, পেশেন্ট কেন এমন করে তা অনুধাবন করা। আমরা তাহলে আরেকটা নাম্বার 3 তে কি মনে রাখছি না, রোগী কি অনুভব করছে, কিভাবে তার প্রতিক্রিয়াটা জানাচ্ছে, কেন এমনটাই করে, এই রকম জিনিসগুলোকে আমরা অনুধাবন করব। আর আমরা তার পরের ধাপে আমরা কি শিখবো না, রোগীকে পর্যবেক্ষণের ধাপ। আমরা যখন একটা রোগীকে পর্যবেক্ষণ করব, তখন আমার আপনার মধ্যে কি লক্ষ্য রাখবো, সেখানে আমরা পর্যবেক্ষণের ধাপটাকে 5টা ভাবে ভাগ করেছি। কিরকম? নাম্বার 1, আমরা যখন একটা পেশেন্টকে দেখব, কটা বাজে রে বাবা, প্লিজ আমাদের সময় কি হয়ে গেছে? না, আছে 10 মিনিট আছে এখন। আমরা কি লক্ষ্য রাখবো, আমরা যখন পেশেন্টের সঙ্গে কথা বলবো, আমাদের যে চেম্বার থাকবে সেখানে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ থাকবে, যাতে রোগী তার মনের কথা খোলামেলা ভাবে আমার আপনার কাছে বলতে পারে। তাহলে আমরা পর্যবেক্ষণ করব কিভাবে, যদি একটা সুন্দর পরিবেশ যদি না থাকে, দেখবেন পেশেন্ট আমার আপনার কাছে তার মন খুলে কথা বলতে পারবে না। তাহলে আমি আপনি কি লক্ষ্য রাখবো, পর্যবেক্ষণের প্রথম ধাপটা কি, একটা সুন্দর পরিবেশ যেন থাকে। নাম্বার 2, আমরা নাম্বার 2 কি করব না, রোগী যা কিছু বলবে সেগুলো আমরা তাকে আগে থেকে বাধা দেব না। রোগী যা বলবে আমি আপনি সেটা মনোযোগ সহকারে শুনবো। তাহলে আমরা পর্যবেক্ষণের দ্বিতীয় ধাপ পড়লাম। তাহলে প্রথম ধাপটা পড়লাম কি, আমার আপনার চেম্বারে পরিবেশ থাকবে, একটা সুন্দর পরিবেশ থাকবে, যেখানে পেশেন্ট তার মন খুলে কথা বলতে পারবে। আর নাম্বার 2 আমরা কি করব না, আমরা আগে থেকে পেশেন্টের যা কিছু বলবে সেটা বারবার তাকে বাধা দেব না। আমরা পেশেন্টের কথাটা মন দিয়ে শুনব। নাম্বার 3, আমার আপনার কি লক্ষ্য রাখতে হবে না, গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আমরা আলাদা করব। পেশেন্ট আমার আপনার কাছে যখন কোনো কথা বলবে, তার মধ্যে যে কথাগুলো গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা প্রয়োজন একটু আন্ডারলাইন করতে পারি, তার নিচে একটু দাগ দিয়ে রাখতে পারি, যে এই কথাগুলো পেশেন্ট একটু গুরুত্বপূর্ণ বলছে। যখন আমি পুনরায় কেসটাকে সম্পূর্ণ করব, তখন এটাকে আমি আরেকবার রিপিট করব। নাম্বার 4, আমরা সুনির্দিষ্ট প্যাটার্নে প্রশ্ন করব। উল্টো পাল্টা প্রশ্ন করে পেশেন্টকে ঝালাবালা করব না, এটা আমার আপনাকে লক্ষ্য রাখতে হবে। আমরা সুনির্দিষ্ট প্রশ্ন করব কেমন, যে আমরা মোডালিটিস নিয়ে প্রশ্ন করতে পারি, মেন্টাল সিমটম নিয়ে প্রশ্ন করতে পারি, আমরা তার মধ্যে পিকুলিয়ার সিমটম কোনগুলো বা কি কোন প্রশ্নগুলো করলে পেশেন্টের পিকুলিয়ার লক্ষণগুলো চলে আসবে, এরকম টাইপের প্রশ্ন করব। অহেতু অপ্রাসঙ্গিক কথা পেশেন্টের কাছে বলবো না। নাম্বার 5 আমরা কি করব না, আমি আমার নিজের চোখ হাত পা দিয়ে একটা পেশেন্টকে যা অবজারভেশন করলাম সেই অবজারভেশনের কথা
আমার 5 নম্বরে লিখে রাখবো। তো এইভাবে যদি আমরা ধাপে ধাপে একটা পেশেন্টের টোটালিটি অফ সিমটম করতে পারি, ইনশাল্লাহ আমরা একটা সফল চিকিৎসক হিসাবে দাঁড়িয়ে যাব। যদি কারোর প্রশ্ন থাকে স্যার বলতে পারেন, বা এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা হলো কিনা। প্লিজ, এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা হয়েছে জি না স্যার, প্লিজ অসুবিধা বলবেন। হয়নি। আর জি না যদি স্যার, কোনো অসুবিধা প্রশ্ন হয়নি। থাকে বলতে পারেন। আজকের আমি আমার একটু ব্যস্ত আছি, আজকে হয়তো মেডিসিন হয়তো পড়া সম্ভব হবে না। কোনো প্রশ্ন আছে বলতে পারবেন, বলবেন কোনো প্রশ্ন যদি থাকে। স্যার প্রশ্ন নেই কারো, আমাদের ডাক্তার সাহেবের তাহলে স্যার অনেক তাহলে স্যার কি এই পর্যন্ত শেষ করব, না পালসেটিলা মেডিসিনটা একবার আলোচনা করে শেষ করব? হ্যাঁ আমাদের করতে কি পারেন আজকে স্যার। রাতের ক্লাস আছে? হ্যাঁ, রাতের ক্লাসটা আর আমাদের আসিয়া ম্যাম সাথে কথা হয়নি। আসিয়া ম্যাম বলে তারপর নোটিশ দিব স্যার। আপনি তাহলে কি আলোচনা আমরা পালসেটিলা মেডিসিনটা কি একটু আলোচনা করব স্যার? করতে পারেন স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা জি যাচ্ছে। স্যার। থ্যাংক ইউ স্যার। তাহলে আমরা আজকে একটু আলোচনা করব পালসেটিলা। সম্ভবত এর আগে একদিন পালসেটিলা নিয়ে আলোচনা করেছিলাম, আর একবার ঠিক রিপিট করতে চাচ্ছে। রিপিট করলে কি হবে, পালসেটিলাটা কিন্তু আমার আপনার কিন্তু প্রচুর ব্যবহার হয়। সেই ব্যবহারের অনুকূলে না আমি আপনি চাইছি যদি একটু পালসেটিলা আরেকবার একটু রিপিট করা যায়, কারণ 10 মিনিটের মধ্যে আশা করি শেষ হয়ে যাবে। তো পালসেটিলা আমরা মেডিসিনটা পড়বো। তো আমি বলেছিলাম যে পালসেটিলাটা আমরা যখন পড়বো না, ফার্স্ট একবার পালসেটিলার 4 কথাটা একবার চোখ বুলিয়ে নেব। আপনারা প্রত্যেকের একটা রিকোয়েস্ট, এটা আমার রিকোয়েস্ট ব্যক্তিগতভাবে, আমরা যখন যে মেডিসিন পড়ব চেষ্টা করব সেই মেডিসিন পড়ার আগে সেই মেডিসিনের 4 কথাটা একবার চোখ বুলিয়ে নেব। এই যখন দেখবেন একটা মেডিসিনের আমরা বারবার 4 কথাটা একটু মিলিয়ে নিতে পারবো, দেখবেন স্যার বা ম্যাম একটা মেডিসিনকে আমাদের চেনার অনেক 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 সোজা হয়ে যাবে। তাহলে আমরা আজকের কি আলোচনা করব? আমরা আলোচনা করব পালসেটিলা। তাহলে পালসেটিলার প্রথম কথাটা কি, আমার সাথে সাথে আপনারা মনে মনে বলতে থাকুন। পালসেটিলার প্রথম কথা পরিবর্তনশীলতা। তাহলে আমরা কি শিখলাম? পালসেটিলার প্রথম কথা পরিবর্তনশীলতা। পালসেটিলার দ্বিতীয় কথা কি? নম্রতা ও ক্রন্দনশীলতা। পালসেটিলার পেশেন্টটা নম্র ভদ্র হবে এবং অল্প দুঃখ থেকে চোখে পানি এসে যাবে। পালসেটিলার তৃতীয় কথা কি? তৃষ্ণাহীনতা। আমরা পালসেটিলার তৃতীয় কথা পাবো কি? তৃষ্ণাহীনতা। পালসেটিলার চতুর্থ কথা গরমে বৃদ্ধি এবং তার শরীর সর্বদা উত্তপ্ত থাকে। তাহলে আমরা পালসেটিলার চতুর্থ কথা কি পেলাম? পালসেটিলার চতুর্থ কথা হলো গরমে বৃদ্ধি এবং গাত্র সর্বদা উত্তপ্ত। এবার আমরা পড়ব পালসেটিলার প্রতিটা লেটার দিয়ে পালসেটিলার গুরুত্বপূর্ণ লক্ষণগুলোকে আমরা মনে রাখার চেষ্টা করব।
এবার আমরা শিখব পালসেটিলার স্পেলিংটা কোন কোন লেটার দিয়ে। তাহলে পালসেটিলার হলো PULSATILLA, পালসেটিলা। পালসেটিলার প্রথম লেটারটা হলো পি। আমরা পি ফর কি শিখব? পি ফর শিখব প্লিয়েবল। পালসেটিলার নরম মনের মানুষ, নরম মনের মানুষ হয়, নরম মনের মানুষ হয় পালসেটিলারা। তাহলে পালসেটিলার কি শিখবো না, খুব নরম স্বভাবের এবং সহজে কেঁদে ফেলে, অল্পতেই মন খারাপ হয়ে যায়, একা থাকতে পারে না, সব সময় পালসেটিলার পেশেন্টরা সান্ত্বনা চায় যে আমাকে একটু ভালোবাসো, আমাকে নিয়ে একটু কদর করো। এইরকম আমরা পালসেটিলার পেশেন্টগুলোকে দেখতে পাই। আমরা পালসেটিলার প্রথম লেটার পি দিয়ে কি শিখলাম? প্লিয়েবল, নরম মনের মানুষ বা বদলানো স্বভাব। এদের মন কেমন থাকে? এদের মন খুব নরম এবং সহজে কেঁদে ফেলে, অল্পতে এদের মন খারাপ হয়ে যায়। এই পালসেটিলার পেশেন্টরা একা থাকতে পারে না এবং সব সময় তারা চায় আমাকে একটু ভালোবাসুক, আমাকে একটু সান্ত্বনা দিক, আমাকে লোক একটু বোঝাক, সে ভালোবাসা চায়। পালসেটিলার দ্বিতীয় লেটারটা কি? ইউ। ইউ থেকে আমরা কি শিখব? ইউ থেকে শিখব আনথার্স্টি, তাদের জল পিপাসাটা কম। ইউ থেকে আমরা কি শিখব? আনথার্স্টি। পালসেটিলার পেশেন্টরা ওদের জল পিপাসাটা কম হয়। অনেক সময় দেখবেন জিহ্বা শুকিয়ে গেছে, জ্বালা জ্বালা ভাব পাচ্ছে, তবুও পানি খেতে চায় না। তাহলে আমরা কি শিখলাম? পালসেটিলার পেশেন্টরা জ্বালা থাকলেও তবুও পানি খেতে চায় না। অনেক সময় আমরা কি দেখি? অনেক সময় দেখি মুখ শুকনো, তবুও তাদের পানি খেতে ইচ্ছা নেই। এটাই পালসেটিলার একটা খুব বড় লক্ষণ। তাহলে আমরা কি দেখলাম? মুখ শুকনো, জিহ্বা শুকনো হয়ে আছে, ঠোঁটটা শুকনো শুকনো ভাব। আমরা সচরাচর কি জানি? মুখ শুকনো, জিহ্বা শুকনো, ঠোঁটটা যদি শুকনো শুকনো ভাব থাকে তো জল পিপাসা পায়। দেখা যাবে তবুও পালসেটিলার পেশেন্টরা তবুও পানি খেতে চায় না। তারপরের লেটার কি? এল। এল ফর আমরা কি শিখব? লাভস ওপেন এয়ার, খোলা হাওয়ায় এরা আরাম পায়। ঘরের মধ্যে এরা জানালা দরজা বন্ধ করে একদম থাকতে পারে না, ওরা সব সময় খোলা বাতাস চায়, মনে করে আমার জানালাটা একটু খুলে দাও, বাইরে গেলে মনে হয় আমি একটু আরাম পাবো। এই যে গরম ঘর না, এই গরম ঘরে যেন আমার যে কষ্টটা হচ্ছে আরো বেশি হয়, কিন্তু আমি একটু উন্মুক্ত খোলা বাতাসে যদি ঘুরি বা একটু বের হয়, তখন আমার এই সমস্যাটা একটু আরাম হয় বলে আমি মনে করি। তাহলে এল এর পরের লেটারটা কি? এস। পালসেটিলার পেশেন্টদের আমরা কি দেখতে পাবো? এস ফর সুইট নেচার। পালসেটিলার পেশেন্টরা কেমন? মিষ্টি স্বভাব হয় ওদের, মিষ্টি স্বভাব, খুব ভদ্র, শান্ত এবং লাজুক, নম্র প্রকৃতি হয়। তাহলে আমরা পালসেটিলারে কি শিখলাম? সুইট নেচার মানে কি? মিষ্টি স্বভাব। এরা খুবই ভদ্র হয়, খুবই লাজুক এবং শান্ত এবং নম্র প্রকৃতি হয়। এই পালসেটিলার পেশেন্টরা ওরা একদম ঝগড়া গালিগালাজ একদম পছন্দ করে না, একটু নিরিবিলি শান্তভাবে থাকতে চায়। এবং যদি পালসেটিলার পেশেন্টের উপরে লোক একটু জোরে চিৎকার চেঁচামেচি করে উল্টো পাল্টা যদি কথা বলে, দেখবেন পালসেটিলার পেশেন্টরা সহজে কেঁদে ফেলে।
তার এস এর পরের লেটারটা কি? এ। এস এর পরের লেটার হলো এ। অ্যামেনেবল টু কনসোলেশন। এ ফর অ্যামেলেশন টু কনসোলেশন। সান্ত্বনায় এই পালসেটিলার পেশেন্টরা শান্ত হয়। পালসেটিলার পেশেন্টরা কি হয় না, সান্ত্বনা দিলে ওরা শান্ত হয়ে যায়। পালসেটিলার পেশেন্টরা মনে হয় যে কেউ আমার পাশে বসে যদি কেউ কথা বলে, আমার মনে হয় সমস্ত দুঃখ কষ্ট যেন আমি ভুলে যাই। আদর করলে তার মনে হয় যেন আমার সমস্ত কষ্ট কমে যায়। সে যদি একা বাড়িতে চুপচাপ বসে থাকে না, তার সমস্যা যেন মনে হয় আরো বাড়তে থাকে। তাহলে পালসেটিলার পেশেন্টরা কেমন না, ওরা সান্ত্বনা চায়। এর পরের লেটার হলো টি। টি ফর কি? ঠিক ইয়েলো ডিসচার্জ। ঘন হলুদ নিঃসরণ। পালসেটিলার পেশেন্টদের আমরা দেখব নাক দিয়ে, তার নাক দিয়ে হোক বা কাশির সময় হোক বা যোনি পথ দিয়ে হোক, সব জায়গায় থেকে যেন তাদের একটা হলুদ বর্ণ একটা নিঃসরণ দেখতে পাওয়া যায়। অনেক সময় দেখা যাবে ঠান্ডা লাগার পরে দেখবেন পালসেটিলার পেশেন্টরা যদি কাশে, যে কফটা আসে না অনেকটা, আমরা দেখবো একটু হলুদ বর্ণের, এবং নাক দিয়ে হলুদ বর্ণের ডিসচার্জ আসছে, বা যোনিদ্বার দিয়ে অনেক সময় দেখবেন যে ডিসচার্জ আসছে সেটা হলুদ বর্ণের। তখন আমরা কি করতে পারি? পালসেটিলার কথা আমরা চিন্তা করতে পারি। টির পরের লেটার হলো আই। আই ফর কি শিখবো? ইনডাইজেশন ফর ফ্যাটি ফুড। পালসেটিলার চর্বিযুক্ত খাবারের হজমের গোলযোগ দেখতে পাবো। দেখবেন ঘি, মাংস, তেল বা ফ্যাটি ফুড খেলে আমরা দেখবো পালসেটিলার পেশেন্টগুলো অনেক সময় বমি বমি ভাব হয়, অম্ল হয়, গ্যাস হয়। তাহলে আমরা এক কথা কিভাবে মনে রাখতে পারি না, পালসেটিলার পেশেন্টরা যদি কোনো চর্বি জাতীয় বা তেল জাতীয় বা ঘি বা মাংস বা ফ্যাটি ফুড খেয়ে যদি বমি, গ্যাস, অম্ল এগুলো হয়, তখন আমরা পালসেটিলার কথা একটু চিন্তা করব। আয়ের পরের লেটার হলো লেডিস মেডিসিন, এল। আয়ের পরের লেটার হলো এল। এল ফর কি শিখবো না, এল ফর হলো লেডিস মেডিসিন। এটা আমরা অনেকে মহিলাদের ওষুধ নামে চিনি, কিন্তু পুরুষদের কি ব্যবহার হয় না? হ্যাঁ হয়, কিন্তু অনেক সময় দেখা যায় যে মাসিক দেরিতে হলে বা মাসিকের ব্যথা হলে বা সাদা লিকোরিয়া হলে, এরকম সমস্যার উপরে আমরা পালসেটিলাকে প্রচুর ব্যবহার করে থাকি। তারপরের লেটার হলো এল। এল এর পরে যেহেতু ডবল এল আছে, শেষ এলটা দিয়ে আমরা কি শিখব? শেষ এলটা দিয়ে আমরা বুঝবো লাইক কোম্পানি। পালসেটিলার পেশেন্টরা একাকী সহ্য করতে পারে না। তারা কি চায়? তারা মনে করে আমার সাথে যদি কেউ থাকে আমার খুব সাহস হয়, আমার তখন আর ভয়টা থাকে না। আর পালসেটিলার পেশেন্টরা আমরা আরো দেখতে পাই একা একা সে ঘুমাতেই পারে না। সে সবসময় মনে করে তার পাশে কেউ একজন থাকলে সে স্বস্তিতে ঘুমাতে পারে। আর শেষ লিটার কি? এ। এ ফর আমরা কি শিখবো? অলওয়েজ নিডস অ্যাফেকশন। ভালোবাসা না পেলে পালসেটিলার পেশেন্টদের মনে একটা খুব কষ্ট হয়। সে চায় আমাকে আদর করুক, সান্ত্বনা দিক এবং যত্ন বা সবসময় একটু যত্ন করুক, কেউ যাতে তাকে কেউ অবহেলা না করে। আর যদি তার অবহেলা করে, সে মনে করে যে আমার সমস্ত রোগগুলো যেন
আমার আরো বাড়ছে, আমি একদম শান্তিতে নেই। আমরা পালসিটেলাকে এক লাইনে কিভাবে মনে রাখতে পারি? পালসিটেলা কান্নাকাটি স্বভাব, তেষ্টা জল পিপাসা কম, খোলা হাওয়ায় পছন্দ এবং তার শরীর থেকে হলুদ বর্ণের ডিসচার্জ আমরা দেখতে পাই। এটা আমরা পালসিটেলাকে এক লাইনে এইভাবে মনে রাখতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। স্যার লাস্ট লাইনটা আর একবার বলুন স্যার। কান্নাকাটি, হলুদ সিরাপ, আর একটা কি বলুন স্যার? বলেছি কান্নাকাটি, জল পিপাসা কম, মানে পানি খেতে চায় না, খোলা হাওয়ায় সে পছন্দ করে এবং সমস্ত স্রাব হলুদ বর্ণে দেখায়। জি, কান্নাকাটি, পানি পিপাসা কম, খোলা বাতাসে থাকতে চায় এবং সমস্ত স্রাব হলুদ বর্ণের। জি, জি, থ্যাংক ইউ। যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, তা না হলে স্যার ক্লাস শেষ করব। আর আমাদের ক্লাস কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ স্যার। যদি কোনো প্রশ্ন নেই তো, তাহলে যদি প্রশ্ন না থাকে আমার ক্লাসটা শেষ করবো আর কি। তাহলে কি থাকবেন এবং সকলকে দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতন এখানে আমার ক্ষুদ্র আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া আশীর্বাদ করবো ইনশাল্লাহ। দেখি আমাদের পরবর্তী ক্লাসটা আমাদের আসিয়া ম্যাম আলোচনা করেন কিনা। আসিয়া ম্যাম পরবর্তী ক্লাস আলোচনা করবেন ম্যাম? আসসালামু আলাইকুম স্যার, কটা থেকে? ওয়ালাইকুম আসসালাম। 9:30 থেকে। 9:30 থেকে। আচ্ছা, কি হবে তাহলে আজকের আলোচ্য বিষয়? আমি তো একটু শরীরটা বেশি ভালো লাগছে না, সারাদিন বাইরে ছিলাম। আপনি হোমিওপ্যাথি থেকে পড়বেন বা মেডিসিনও পড়তে পারেন, আপনি যেটা ভালো মনে করেন। নরেন্দ্র স্যারের বই থেকে পড়বো না হোমিওর সাথে পড়বো, না অ্যালিন স্কিনার, যা বলবেন, সমস্যা নাই। ম্যাম হোমিওর সাথেটাই শেষ করতে পারেন, কারণ ওকে, এটা ঠিক একটা আছে, রেখে সমস্যা আরেকটা নাই। একটা এটা মানে কন্টিনিউয়াসলি পড়লে দেখা যাবে যে জিনিসটা মাথায় ঢুকবে ভালো। হুম, একটা ধারাবাহিকতা থাকা ভালো। আমাদের সকালে প্রতিদিনই থাকবে ধারাবাহিকতা, বলে দিলাম। কালকে সকাল 9টায় লিঙ্ক দেবো, 9টায় আমি শুরু করে দেবো। কেউ যদি না আসেন আমি একাই শুরু করে দেবো, বলে রাখলাম। আমাদের ইন্ডিয়ান 9টা, কারণ 9টা থেকে 10টায় শেষ করতে হবে। কালকে মেয়ের পরীক্ষা আছে, ওকে 10:30টায় রেডি করাতে হবে। ঠিক আছে? তো আপনাদের উপস্থিতি আমি আন্তরিকভাবে